গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া। পর্ব সংখ্যা 10, লেখা তারা ইসলাম। সকাল 9টা আমি গোসল করে ভালো একটা লাল বেনারসি শাড়ি পরলাম, কারণ আজ তানিয়া ভাবির আম্মু আর বোন আর খালামুনি আসবেন। তাই এত সকাল সকাল রেডি হওয়া। মির্জা সাহেব অনেক আগেই নিজের কাজের জন্য বের হয়ে গেছেন। ওনার সাথে আমার মান অভিমানটা কমেনি, বরং আরও বেড়ে গেছে। আজব ব্যাপার হলো, আমাদের প্রতিদিন কোনো না কোনোভাবে ঝগড়া হয়। এর কারণ এখনও আমি খুঁজে বের করতে পারিনি। উনিও আগের থেকে কেমন জানি রসিক হয়ে গেছেন। পায়ের উপর পা দিয়ে আমার সাথে ঝগড়া করেন, যখন তখন আমাকে ডিস্টার্ব করেন। ওনার চরিত্র থেকে আলাদা বিহেভ করেন আমার সাথে। সেসব কথা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্নাঘরে শাশুড়ি মা আমাকে দেখে বললেন, প্রতিদিন শাড়ি পরো, তবে আজকে একদম বউ বউ লাগছে। এই জন্যই বলি সব সময় একটু সেজেগুজে থাকবা, পুতুল পুতুল লাগে বলে ললাটে হাসলেন। ওনার কথা শুনে আমি খিলখিল করে হেসে উঠে বললাম, এখন থেকে না হয় সেজেগুজে থাকবো প্রতিদিন। আমার কথা শুনে শাশুড়ি মা হাসলেন, তবে কিছু বললেন না। এরই মধ্যে দাদি এসে বললেন, মেজো নাতবউ, এখন উনি আমাকে ভীষণ ভালোবাসেন। ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই উনি আমাকে মেজো নাতবউ বলেই সম্বোধন করেন। আমি দাদির দিকে তাকিয়ে হেসে বললাম, বলুন দাদি। দাদি আশেপাশে তাকিয়ে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, তোমারে অনেক মোটা লাগিতেছে আগের থেকে, পেটে বাচ্চা আইসেনি। দাদি কথায় আমার চোখ বড় বড় হয়ে গেল। সাথে সাথে সেখানে তাকা একটা আয়নায় নিজেকে দেখে নিলাম। হ্যাঁ, আগে থেকে একটু স্বাস্থ্যবান হয়েছি। তাই বলে দাদি এভাবে বলবেন? আমি কোমরে হাত দিয়ে দাদির দিকে মুখ কালো করে তাকিয়ে বললাম, এত শখ নাতিন ঘরের পুতিন পালার? দাদি দাঁত বের করে হেসে বললেন, ওই আর কি, তোমাকে পোলা মাইয়া তো আমারই পালমো। তাই কইতাছি কি, বেশি দেরি করো না, বাচ্চা একটা লইয়া নাও। আমি ওনার কথা শুনে এবার খিলখিল করে হেসে উঠে ওনার গাল টেনে বললাম, আপাতত মোটা হয়েছি দাদি, বাচ্চা টাচ্চা কিছু হয়নি। আর যদি হয় আগে তোমারে কমো বলে উচ্ছ্বাসে হেসে পড়লাম। আমার কথা শুনে দাদিও হাসলেন। তারপর কাজ করার পাশাপাশি আমরা অনেক গল্প করলাম। সন্ধ্যার দিকে তানিয়া ভাবির আম্মুরা চলে গেলেন। তানিয়া ভাবি যেমন ভালো, ওনার পরিবারও ঠিক ততটা ভালো। ওনার আম্মুকে দেখে আমার নিজের আম্মুর কথাও বেশ মনে পড়ে গেল। আমি অনেক কান্না করলাম। আম্মু, আব্বু, ছোট ভাইকে খুব মনে পড়ছে। তাদের দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তার সাধ্য আমার নেই। আমি ফোনও করেছিলাম, কিন্তু আমার নাম্বার ব্লক করা। ভাবতেই আবার কেঁদে উঠলাম। আমি গহনাগাটি খুলে ভালোভাবে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আজকে মারিয়া এখানে নেই, তার চাচা মানে শ্বশুর বাড়িতে আছে। আমি সন্ধ্যায় পড়তে বসলেও রাত 9টার দিকে উঠে গেছি, আর উঠে সারা ঘর টো করে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কলিং বেলের শব্দ পেয়ে আমি রিনি ভাবির আগেই দরজা খুলে দিলাম। আর দরজা খুলতেই দেখলাম শ্বশুর বাবা, রুদ্র আর বড় ভাইয়া। আমি হেসে ওনাদের ঠুকতে দিলাম। সবাই ভালোভাবে ভিতরে আসলেও রুদ্র আমার মাথায় হালকা ঠোকা দিল, যাতে আমি প্রচুর বিরক্ত অনুভব করলাম। ওনার এখন এমন হুটহাট করা কাজে আমি তাজ্জব বনে যাই। তাই রেগে ওনার দিকে তাকাতে উনি আমাকে ঠোঁট দিয়ে চুমু দেখালেন, যাতে করে আমার চোখ বড় বড় হয়ে গেল। উনি দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছেন। রাতে খাওয়া দাওয়া করে রুমে ঢুকতে দেখলাম উনি ফাইল নিয়ে বসে আছেন। আমি ফ্রেশ হয়ে হওয়ার জন্য আলমারি থেকে কাপড় নিতে গেলে হঠাৎ মাথায় দুষ্টুমি খেলে গেল, আর মনে পড়ে গেল দাদির সে কথাগুলো। উনি এখন আমাকে প্রচুর জ্বালান, তাই আমিও ভাবলাম একটু জ্বালাবো। আর জ্বালালেও বা কি, মেরে তো আর ফেলবেন না। তাই মনে মনে অনেক সাহস করে ওনার পাশে বিছানায় ঘুমানোর জন্য রাখা কাপড়গুলো রাখলাম আর শাড়ি পাল্টাতে শুরু করলাম। উনি আমাকে প্রথমে খেয়াল করেননি, কিন্তু পরে খেয়াল করতে বিছানা থেকে উঠে পড়লেন, আর চোখ বড় বড় করে তাকিয়ে রেগে চিল্লিয়ে বলেন, এখানে কাপড় চেঞ্জ করার মানে কি? আমি ওনার কথার উত্তর না দিয়ে পুরোপুরিভাবে শাড়িটা খুলতেই উনি পিছন ফিরে গেলেন। ওনার এমন কাজে মনে মনে বললাম, ঢং দেখে আর বাঁচি না, আসছে সাধু মিয়া। বলে বেঞ্চি কেটে মুখে বললাম, আমার যেখানে ইচ্ছা সেখানে চেঞ্জ করব, আপনার অসুবিধা হলে রুম থেকে বেরিয়ে যেতে পারেন। বলেই আমি কাপড় বদলানোতে মন দিলাম। কিন্তু আচমকা ওনার আক্রমণে আমি থমথম খেয়ে গেলাম। অগ্নি চোখে ওনার দিকে তাকিয়ে আছি, আর উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছেন। আমি রেগে বললাম, বলেছিলাম না আমার কাছে না আসার জন্য? আমার কথা শেষ হতে উনি দ্রুত আমার কাছে এসে কানে ফিসফিস করে বললেন, হরিণ যদি নিজেই হেঁটে বাঘের কাছে আসে, বাঘ তো কামড় দেবেই। ওনার এমন অশ্লীলতাপূর্ণ কথা শুনে আমার চোখ ছলছল করে উঠল, আর আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, আপনার মতো অসভ্য আর নেই। উনি আমার চেহারা গভীরভাবে দেখে নিয়ে হা হা করে হেসে উঠলেন।
তারপর আমার কোমর জড়িয়ে ধরে মুখোমুখি হয়ে বললেন, অসভ্য, কেন হতে যাব? যা করেছি জামালে ঝামেলাময় বিয়ে করে নিজের বউয়ের সাথে করেছি। আমি রেগে ওনার থেকে ছাড়া পেতে চাইলে উনি আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে বললেন, ঘুমন্ত বাক্যে যখন জাগিয়ে দিয়েছ তখন তার সেবাও তুমি করবে বলে উচ্চস্বরে হেসে উঠলেন। আমি রেগে ওনার বুকে ঘুষি মেরে বললাম, কখনো না, আজ আমি আর ধরা দিচ্ছি না বলে ওনার থেকে ছুটার চেষ্টা করলাম। তো ব্যর্থ হয়ে ওনার বুকের সাথে মিশে রইলাম। উনি হঠাৎ আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও, আজকে ছাড় দিলাম তোমায়, তবে চলো আজকে আকাশ বিলাস করি। আমি ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আকাশ বিলাস মানে? উনি মেয়েদের মতো করে খিলখিল করে হেসে উঠে বললেন, সবাই তো জ্যোৎস্না বিলাস বলে, তাই আমি ভিন্নভাবে আকাশ বিলাস বলছি। ওনার কথায় আমি হাসলাম। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতে দুজন মিলে বারান্দাতে আসলাম। আমরা অনেকক্ষণ নানান ধরনের গল্প করতে লাগলাম, কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে না পারায় নিচে বসে পড়লাম। আমার দেখা দেখি উনিও বসে পড়লেন। তবে উনি বসতে ওনাকে অবাক করে দিয়ে ওনার কোলে মাথা রাখলাম। উনি প্রথমে চমকে গেলেন, তবে পরে নিজেকে সামলে আমাকে আগলে নিলেন। উনি বললেন, কালকে তো ছুটির দিন, ঘুরতে যাব কোথাও। ওনার কথা শুনে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, যাব, কোথায় নিয়ে যাবেন? উনি বললেন, চলো, কালকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। আমি হেসে বললাম, ঠিক আছে। উনি আমার নাক টেনে দিয়ে বললেন, কালকে দিনটা শুধু তোমার আমার। ওনার কথা শুনে লাজুক হাসলাম। উনি হঠাৎ বললেন, তোমার জীবন কি আগে কোনো পুরুষ ছিল? আমি হেসে বললাম, না। উনি বললেন, কেন? কারণ আমি এসব একদম পছন্দ করতাম না। তারপর হেসে মজা করে বললাম, ক্লাস 7 থেকে তো আপনি আমার ছোটোখাটো ক্রাশ ছিলেন। আমার কথা শুনে উনি শব্দ করে হেসে উঠলেন। তারপর আবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার জীবনে কি আগে কোনো মেয়ে ছিল? উনি আলতো হেসে বললেন, ছিল, একটা, দুটোর উপরে। লাস্ট রিলেশন ছিল 3 বছর আগে। এরপর আমি আর রিলেশনে যাওয়ার আগ্রহ পাইনি। ওনার কথা শুনে চোখ আমার ছলছল করে উঠল। ভাবতে কষ্ট হলে ওনার জীবনে আগেও কেউ ছিল। আমি অভিমান করে ওনার কোল থেকে মাথা তুলে চলে আসতে নিলে উনি আমাকে পিছন থেকে ঝাপটে ধরলেন আর বললেন, তখন তো বউ ছিল না, তাই ওরা আমার জীবনে আসতে পেরেছিল, কিন্তু এখন তো বউ আছে, তাই দুনিয়া ওদিক ওদিক হলেও তারা আমার জীবনে আর জায়গা পাবে না। ওনার কথায় শব্দ করে কেঁদে উঠলাম। উনি আমাকে নিজের দিকে ফিরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, কিছু বলতে নেই, তোমরা মেয়ে জাতিকে। কিছু বলতেই প্যাচ প্যাচ করে কান্না শুরু করে দাও। ওনার কথায় পাত্তা না দিয়ে হুট করে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু অন্য মেয়ের সঙ্গে আপনাকে কখনো সহ্য করতে পারবো না। আপনি আমার হাজব্যান্ড, আপনার ভাগ আমি কাউকে দিতে পারবো না। জানেন কেন? আপনি আমার কাছে সুপুরুষ, কারণ আপনি এখনও আমার সাথে ছলনা করেননি। আমাদের মাঝে হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক চলতেও কখনো ভালোবাসি বলে মিথ্যা নাটক করেননি। এটাই আমার জন্য যথেষ্ট। উনি আমার কাছে প্রথম থেকে থমকে গেলেন, কিন্তু মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি শুধুমাত্র তোমার। আর আমাকে হালকা টিচ করে বললেন, এই না হলেও বাঙালি নারী। কিন্তু তারপর আবারও সিরিয়াস হয়ে বললেন, হয়তো এখন তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু একদিন না একদিন ভালো তো বাসতেই হবে। সে রাতেই আমরা আকাশবিলাস করেই পার করলাম। সকালবেলা রোদ্রে ঘুম ভাঙতে পাশে নূরকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল, কারণ আজকে ছুটির দিন, সব বন্ধ না হলে নূরকে কখনোই ঘুম থেকে উঠে তার পাশে পায় না, যাতে করে সে প্রচুর রেগে যায়। রুদ্র নূরকে স্ক্যান করতে লাগলো। তার হাতের কাছে নূরের মাথা আর পা দুটো বিছানার বাইরে, কাপড়ের যাতা অবস্থা। রুদ্র মনে মনে হাসলে, এমন এলোমেলো বউ তার কপালেই ছিল, কিন্তু আগে সেটা নিয়ে আফসোস করলেও এখন তার আফসোস হয়ে গেছে। এখন তার অভ্যেস হয়ে গেছে। তার বউয়ের জায়গায় একমাত্র সে নূরকে ভাবতে পারে, বাকি কাউকে একেবারে জন্যই ভাবতে পারে না। রুদ্র নূরকে ঠিকভাবে শুয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে আবার ঘুমাতে চেষ্টা করলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।